আজ 1 ফেব্রুয়ারি 2025। গত 5 রাত আমরা শিলংয়ের হোটেলে থেকে গোটা মেঘালয়ের পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো ঘুরে বেরিয়েছি নিজে গাড়ি চালিয়ে। আজকে আমাদের গুয়াহাটিতে ফেরার পালা। তাই আমরা ঠিক করলাম আজ সারাদিন শিলংয়ের আশেপাশের অফবিট ডেস্টিনেশনগুলো ঘুরে দেখব। তারপর বিকেলের দিকে শিলং থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেব। তাই আজ যেদিকে দুচোখ যায় সেদিকেই চলে যাব। সেই মতো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। চলতে চলতেই ঠিক করলাম লাইটলাম ক্যানিয়ন দেখতে যাব। সেই মতো এগিয়ে চললাম। এইদিকে গাড়ি খুবই কম যায়। রাস্তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। এত সুন্দর রাস্তা, মনে হয় সারা দিন এই পথে গাড়ি চালাই। এমনিতে শিলং শহরে বেশ জ্যাম হয়, তাই যে কোনো ডেস্টিনেশনে যেতে গেলে শিলং শহরের জ্যাম বেশ বিরক্তিকর। তবে এই কদিনে চড়াই উতরাই রাস্তায় জ্যামে গাড়ি চালানো বেশ ধাতস্থ হয়ে গেছে আমার। এখন এই রাস্তায় গাড়ি চালানো বেশ এনজয় করছি। রাস্তার দুদিকে মনোরম প্রকৃতি, চড়াই উতরাই আর অসাধারণ সব রাস্তার বাঁক। এ যেন ড্রাইভিংয়ের এক স্বর্গীয় অভিজ্ঞতা। তবে এই রাস্তায় গাড়ি ওভারটেকিংটা খুব শক্ত। খুব সাবধানে, ধীরে সুস্থে, দেখে শুনে হর্ন দিয়ে তবে ওভারটেকিং করতে হবে। রাস্তায় যেমন বাঁক, সেরকম রাস্তা খুব একটা চওড়াও তো না। সেই কারণে এই সাবধানতা অবলম্বন করতেই হবে। আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে মেঘালয়তে নিজে ড্রাইভ করতে হলে অবশ্যই অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখতে হবে। কারণ বেশ কিছু জায়গায় নেটওয়ার্ক না পাওয়ার কারণে ডেস্টিনেশন খুঁজে পাওয়া মুশকিল হবে। বিশেষ করে অফবিট ডেস্টিনেশনগুলোতে যাবার সময় লোকাল লোকজনের দেখা খুব কম মিলবে। আর যাদের দেখা মিলবে তাদের সাথে কমিউনিকেশন করাটাও বেশ চাপের। এইভাবে চলতে চলতে কখন আমরা পৌঁছে গেলাম লাইটলাম ক্যানিয়নে। প্রথম দর্শনেই আমরা অবাক হয়ে দেখতে লাগলাম এই অদ্ভুত ভূপ্রকৃতি। হঠাৎ করে পৃথিবীর সীমানা যেন এইখানে শেষ হয়ে গেছে। মেঘ কুয়াশায় ভরা এই উপত্যকা যেন এক টুকরো স্বর্গ। বসে থাকলাম এই খাদের ধারে বেশ কিছুক্ষণ। মন ভরে প্রাণ ভরে অক্সিজেন নিতে থাকলাম এই জায়গায়। মনে হচ্ছিল সারাদিন বসে বসে এখানেই কাটিয়ে দিই। ট্যুরিস্টের সংখ্যাও এখানে অনেক কম, তাই স্বাভাবিকভাবেই জায়গাটা বেশ শান্ত। কয়েকটা চা কফি বিস্কুটের দোকান আছে আশেপাশে, আর আছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। এছাড়া ওয়াশরুমও আছে দেখলাম। জায়গাটাই এত সুন্দর যে জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না। তাই অনেকটা সময় কাটালাম এখানে। অনেক ছবিও তুললাম। যতক্ষণ ইচ্ছা এখানে বসেই থাকলাম। আমাদের যেহেতু কোনো তাড়া নেই, তাই প্রাণ ভরে এই জায়গাটাকে উপভোগ করলাম। এবার অন্য কোনো জায়গার সন্ধানে বেরোতে হবে। কিন্তু এরপর কোথায় যাব কোনো কিছু ঠিক নেই আমাদের। তাই উদ্দেশ্যহীনভাবেই গাড়ি চালাতে থাকলাম। দেখা যাক কোন অফবিট ডেস্টিনেশনে পৌঁছতে পারি। চলতে চলতে রাস্তার ধারে একটা দারুণ মনোরম জায়গা দেখতে পেলাম। এক মুহূর্ত দেরি না করে এখানে দাঁড়িয়ে পড়লাম। কোন জায়গায় এটা আমি ঠিক বলতে পারবো না, তবে ছবিতে দেখে যতদূর বলতে পারি জংসা থেকে এটা 6 কিমি দূরে। দিগন্ত বিস্তৃত মালভূমির মতো পাহাড় আর মিঠে রোদ। কিছুক্ষণ ছবি তুলে আবার এগিয়ে চলতে থাকলাম আমরা। কিন্তু এবার কোথায়? চলতে চলতে রাস্তায় দেখতে পেলাম একটা বোর্ড, যেখানে লেখা থাংসিং ওয়াটারফলস। তখনই ঠিক করলাম এটাই আমাদের নেক্সট ডেস্টিনেশন। কিন্তু কিছু লোকাল লোকের কাছে জিজ্ঞাসা করেও জানতে পারলাম না যেটা কোন দিকে। জি ম্যাপেও খুঁজে পেলাম না। এই রাস্তায় চলতে চলতে রাস্তার ধারে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলাম। গাড়িগুলোর পাশ দিয়ে যখন পার হলাম
তখন অদ্ভুত এক দৃশ্য দেখলাম। আসলে এগুলো হলো ডান্সিং কার। যারা ডান্সিং কারের ব্যাপারটা জানো না তারা কমেন্ট করো, বলে দেবো। এরপর এগোতে থাকলাম। এগোতে এগোতে কয়েকজন বাইকার্সের দেখা পেলাম। তাদের কাছে ওয়াটারফলসের ব্যাপারে জানতে চাইলে তারা পাহাড়ের পথ দেখিয়ে দিল, রাস্তা থেকে ঠিক নিচে নেমে যেতে হবে। আর এক মুহূর্ত দেরি না করে আমার দুঃসাহসের উপর ভর করে গাড়ি নামিয়ে দিলাম এই মালভূমির মতো পাহাড়ের বুকে। বেশ শক্ত উঁচু নিচু সারফেস, ধীরে ধীরে এগিয়ে চললাম। অর্পিতা মেজদি যেতে বারণ করছিল, কিন্তু মন মানছে না। অফরোডিংয়ের লোভে এগিয়ে চললাম। গাড়ি যদি আটকে যায় বাঁচানোর কেউ নেই। এই উপত্যকায় আর কাউকেই চোখে দেখতে পেলাম না। তবে দূরে একটা পাহাড়ি টিলার উপর একটা গাড়ি দেখতে পাচ্ছি, অনেক দূরে আর উঁচুতে বলে ছোট লাগছে দেখতে। মনে মনে ভাবলাম ওই গাড়ি যদি পৌঁছতে পারে আমিও পারবো। মাঝে মাঝে গাড়ি এগোতে বেশ বেগ পেতে হচ্ছে। এইভাবে অনেকটা এগিয়ে এলাম। বেশ কিছুটা এগিয়েও কোনো জনমনীষী চোখে পড়ল না। তাও এগিয়ে চললাম, দেখা যাক কি হয়। কিন্তু যে ওয়াটারফলের উদ্দেশ্যে আসা তার তো কোনো শব্দও পাওয়া গেল না, বা সামনে আছে বলেও মনে হচ্ছিল না। তবে রাস্তাটা বেশ চ্যালেঞ্জিং লাগছে। সাহসের ওপর ভর করে এগিয়ে চলেছি, যা হয় হবে। অসাধারণ ভূপ্রকৃতি, সুন্দর হাওয়া, মিঠে রোদ্দুর আর রাস্তার দুর্গমতা। এই রাস্তায় গাড়ি নামানোর সময় থেকেই আমার মনে একটা প্রশ্ন জাগছিল যে ওই টিলার উপরে গাড়িটি কী করছে। তাই প্রথম থেকে ঠিক করেছিলাম আমি ওখানে যাব দেখতে। তাই গাড়িটা এক জায়গায় দাঁড় করিয়ে সবাইকে অপেক্ষা করতে বলে আমি নিজে পায়ে হেঁটে ওই টিলার উপরে উঠলাম। টিলার উপরে উঠতেই একটা সাইরেন বেজে উঠল। আমি চমকে উঠলাম। দেখলাম অপ্রস্তুত অবস্থায় একজোড়া প্রেমিক প্রেমিকা গাড়িতে। এবার আমার খুব খারাপ লাগলো। এদের প্রেমে বিঘ্ন ঘটিয়ে আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। সাইরেনটা কেন বাজালো এটা ভাবতে ভাবতে টিলা থেকে নিচে নেমে আসলাম। তারপরে বুঝলাম ওরা নিজেদেরকে সতর্ক করার জন্য এই ধরনের সাইরেন বাজায়। যাই হোক, আবার গাড়ির কাছে ফিরে এসে গাড়ি নিয়ে আবার সামনের দিকে এগোতে থাকলাম। কোথায় সেই থাংসিং ফলস খুঁজেই পেলাম না। বেশ কিছুটা এগোনোর পর কোনো ওয়াটারফলস খুঁজে না পেয়ে ঠিক করলাম, না থাক, আর এগোবো না, এবার একটু দাঁড়িয়ে নিই। গাড়ি থেকে নামতেই দেখলাম এ যেন এক টুকরো স্বর্গ। এত সুন্দর জায়গা আর ঠান্ডা কনকনে হাওয়া, বেশ ঠান্ডা লাগছিল। বেশ কিছুক্ষণ সময় কাটালাম এখানে। সোনার সাথে একটু খেলাধুলা করে, মিঠে রোদ, কনকনে ঠান্ডা হাওয়া, সব মিললে দারুণ অভিজ্ঞতা। কিন্তু বেলা যে গড়ায়, তাই সামনের দিকে আবার এগোতে থাকলাম। যে রাস্তা থেকে এসেছিলাম ঠিক সেই রাস্তার দিকে এবার রওনা দিলাম। এই রাস্তায় গাড়ি নামিয়ে বেশ চাপ লাগছে। এবার গাড়িটা তোলার সময়, অ্যাক্সিলারেট করার সময় বেশ কালো ধোঁয়া বেরোচ্ছে এবং বেশ পাওয়ার লাগছে। এখন মনে হচ্ছে এইসব অফরোডিংয়ের জন্য 4x4 বা আরেকটু উচ্চ ক্ষমতা সম্পন্ন গাড়ির ইঞ্জিনের প্রয়োজন। তা না হলে খুব চাপের। যদিও আমার গাড়ি খুব একটা সমস্যা করেনি, মোটামুটি ভালোভাবেই আমরা আবার সঠিক রাস্তায় পৌঁছতে পেরেছিলাম। এইভাবে এগোতে থাকলাম। তবে বেশ আনন্দ হচ্ছে এই রাস্তায় গাড়ি চালিয়ে।
মনের ভিতর চাপা উত্তেজনা, ভয় এগুলো তো আছেই। পারবো কি পারবো না, গাড়িটা উঠবে কি উঠবে না, এই জায়গাতে কেউ হেল্প করার নেই, সব কিছু ভাবতে ভাবতে আমরা এগিয়ে যেতে থাকলাম। ধীরে ধীরে আস্তে আস্তে খুব সাবধানে গাড়ি নিয়ে এগিয়ে যেতে থাকলাম। ভয়ও লাগছিল, গাড়ির রোড ক্লিয়ারেন্সের কমের জন্য নিচে বড় বড় পাথরে ঘষা খেতে পারে, সেটাও ভাবছিলাম। এই সব ভেবে অর্পিতা, মেজদি এবং সোনাইকে গাড়ি থেকে নামিয়ে ওদের হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে বললাম, আর আমি ধীরে ধীরে গাড়ি নিয়ে এগোতে থাকলাম। এইভাবে এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম সেই রাস্তায়। মনের ভিতরে এক অদ্ভুত আনন্দ হচ্ছিল যে আমি পেরেছি, আর সেই আনন্দেই গান গাইতে গাইতে এগিয়ে চললাম আমরা। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মন পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আপন মনে গান গাইতে গাইতে অনেকটা এগিয়ে এসেছি। এবার বাড়ি ফেরার পালা। শিলংকে বিদায় জানিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবো এখন। কিন্তু মন যেন এই শিলংয়েই থাকতে চাইছে। শিলংয়ের আকাশ, বাতাস, এই পাহাড়, এই দারুণ একটা ওয়েদার যেন ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। এতদিন ধরে এই পাহাড়ের রাস্তাঘাটে গাড়ি চালিয়ে এতটুকু ক্লান্তিও অনুভব হয়নি। এত সুন্দর এই রাস্তাঘাট, তাই মন খারাপ করলেও ড্রাইভিংয়ের যে অনুভূতি হলো তা জীবনে কোনোদিন ভুলবো না।